আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে সবাই বুঝে যাওয়ার কথা আজকের আলোচনার বিষয় বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের এক গৌরবময় উজ্জ্বল মাইলফলক মুখ ও মুখোশ। বাংলাদেশের একজন সিনেমা রিভিউয়ার হিসেবে আমি ভেতর থেকে এটা ফিল করতেছিলাম যে এই সিনেমাটা নিয়ে কথা বলা একান্ত জরুরি ব্যাপার। কারণ আপনারা যারা বাংলা সিনেমাকে ভালোবেসে সিনেমা হলে আজ অব্দি পর্যন্ত যান, তারা তাদের মধ্যে অনেকেই জানেন না বাংলা সিনেমার শুরুটা কোথায় হয়েছিল, সর্বপ্রথম কবে আমাদের বাংলা সিনেমা প্রেক্ষাগৃহে প্রদর্শনী হয়েছিল, সর্বপ্রথম কবে আমরা বাংলা সিনেমা হলে গিয়ে দেখেছিলাম। সেটা কিন্তু স্বাধীনতার আগে। কি মজার না বিষয়টা? শুধু মজার না, অনেকটা গর্বের বিষয়। 1956 সালের 3 আগস্ট দেশের প্রথম বাংলা শাবক চলচ্চিত্রটি প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয়েছিল ঢাকাই চলচ্চিত্রের আনুষ্ঠানিক যাত্রা। সেই ঐতিহাসিক ঘটনার 70 বছর পূর্তি আজ 3 আগস্ট সোমবার। বন্ধুরা, আজ থেকে 70 বছর আগে এই দিনে ঢাকার রূপমহল সিনেমা হলে উদ্বোধন করা হয়েছিল বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের প্রতীকৃত সিনেমা মুখ ও মুখোশ। আপনারা কি জানেন এই সিনেমাটার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি কে ছিলেন এবং কে এই সিনেমাটা উদ্বোধন করেছিলেন? এই সিনেমাটি উদ্বোধন করেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর শেরে বাংলা একে ফজলুল হক। সিনেমাটি পরিচালনা করেছিলেন আমাদের বাংলা চলচ্চিত্রের প্রথম পরিচালক, বাংলাদেশের প্রথম পরিচালক আব্দুল জব্বার খান। যেখানে বাংলাদেশটাই বাংলাদেশ নামে ছিল না, সেখানে একটা বাংলা সিনেমা প্রথমবারের মতো হলে প্রদর্শনী করার ক্ষেত্রে অথবা সিনেমাটা নির্মাণের ক্ষেত্রে কতটা বাধা অতিক্রম করতে হতে পারে। বর্তমানেও একটা বাংলা সিনেমা বিশ্বব্যাপী ভালো কিছু করবে, এটা আমরা বাঙালিরাই চাই না। আমরা বাংলা সিনেমাকে ভালোবাসি না, হ্যাঁ, মন থেকে ভালোবাসি না। দেখবেন যারা চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তারাই কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত। তাহলে চিন্তা করে দেখেন আমাদের এই মুখোশ প্রথম চলচ্চিত্রটি নির্মাণের সময় কতটা বাধা বিপত্তি পার করতে হয়েছিল। সেই কাহিনী আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই চলচ্চিত্রটি নির্মাণ করা ছিল একটা বড় চ্যালেঞ্জ। তখন আমাদের এই দেশের নামটা ছিল পূর্ব পাকিস্তান। সারা পূর্ব পাকিস্তান জুড়ে কোনো ক্যামেরা ছিল না, প্রোডাকশন হাউস তো দূরের কথা। 1953 সালে প্রথমবারের মতো বাংলা চলচ্চিত্র নির্মাণের সম্ভাবনা নিয়ে আয়োজিত একটি সভায় বলা হয়েছিল পূর্ব পাকিস্তানের সব লোকেশন নাকি আর্দ্রতায় ভরা, শুটিং করার অনুপযুক্ত। সিনেমা নির্মাণ তো দূরের কথা, এখানে কোনো ধরনের কোনো শুটিং সম্পূর্ণ করাই নাকি ভীষণ কঠিন ব্যাপার। কেউ কেউ বলছিল একবারেই অসম্ভব। অর্থাৎ গোটা বিষয়টার মানে হচ্ছে এটা যে এই অঞ্চলের আর্দ্র আবহাওয়ার কারণে চলচ্চিত্র নির্মাণ এখানে সম্ভব না। সেখানে উপস্থিত থাকা সবার মধ্যে বাংলার দামাল ছেলে একজন ছিল, আব্দুল জব্বার খান। উনি সবার আগে প্রতিবাদ করে বসেন। শুধু আপত্তি করে ক্ষান্ত হননি আব্দুল জব্বার খান, তিনি ভরা সভায় ঘোষণা দিয়ে বসেন কেউ যদি তার সাথে নাও থাকে তিনি নিজেই একটা চলচ্চিত্র নির্মাণ করে দেখাবেন। চলচ্চিত্র নির্মাণের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না আব্দুল জব্বার খানের। পাশে ছিল না সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মতো কেউ, ছিল না কোনো ক্যামেরা, ছিল না কোনো পোস্ট প্রোডাকশনের লোকজন। তাতে কি মনে ছিল প্রচন্ড মনোবল। আব্দুল জব্বার খান যেটা করলেন, নিজের লেখা ডাকাত নাটক অবলম্বনে চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য লেখা শুরু করলেন। আইমো ক্যামেরা চিনেন আপনারা? কলকাতা থেকে তৎকালীন সময়ের একটা পুরনো ক্যামেরা যেটার নাম হচ্ছে আইমো ক্যামেরা, সেটা নিয়ে আসলেন। সাথে আনলেন একটি ট্যাপ রেকর্ডার। এই ছিল আমাদের প্রথম বাংলা চলচ্চিত্র নির্মাণের জন্য অস্ত্রশস্ত্র, মানে হচ্ছে সরঞ্জাম। শুরু হলো বাংলা সিনেমা নির্মাণের কাজ। ভাই, মেল আর্টিস্ট খুঁজলে পাওয়া যায়, কিন্তু ফিমেল আর্টিস্ট তৎকালীন সময়ে চিন্তা করাটা একটা বিশাল ব্যাপার ছিল। কাকে কাস্ট করবেন খুঁজে পাচ্ছিলেন না। অনেকে অভিনয় করতে চায় কিন্তু তারা অভিনয় জানে না। তাহলে উপায় কি? নারী শিল্পীর অভাবে পত্রিকায় বিজ্ঞাপন দিলেন আব্দুল জব্বার খান। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার বদৌলতে অবশেষে কলকাতা থেকে একজন নায়িকা পাওয়া গেল, যার নাম হচ্ছে পূর্ণিমা সেনগুপ্ত। যারা মুখোশ সিনেমাটি ইতিমধ্যে দেখেছেন তারা জানেন যে এই সিনেমায় কুলসুম নামে একটা ক্যারেক্টার আছে। সেই ক্যারেক্টারটা প্লে করেছে কিন্তু এই পূর্ণিমা সেনগুপ্ত। তিনি কিন্তু কলকাতার একজন নায়িকা। আচ্ছা, যাই হোক, তখনকার ব্যাপারটাই আলাদা ছিল। তখন এটা বাংলাদেশও ছিল না, তবে মুখ্য বিষয় ছিল বাংলা চলচ্চিত্র নির্মাণ। আর এটা কিন্তু বড় একটা ব্যাপার ছিল। এই যে বাংলা সিনেমা নির্মাণের জন্য এত সংগ্রাম, এত কষ্ট করা, এই ব্যাপারটা কিন্তু পরবর্তীতে বাংলা ভাষার প্রতি মানুষের, আমাদের দেশের মানুষের ভেতর থেকে মায়া জাগ্রত করেছে। বাংলা সংস্কৃতি, বাংলা সিনেমার শুরুটা কিন্তু এই সিনেমার মাধ্যমেই হয়েছে। এই সিনেমার নায়িকা তো রেডি হলো, এবার নায়ক কি হবে জানলে অবাক হবেন। নায়কেরও খুব অভাব ছিল ভাই। অবশেষে লেখক এবং পরিচালক যিনি, নায়কও হলেন তিনি, আব্দুল জব্বার খান। উনি হচ্ছে এই সিনেমার নায়কের ভূমিকায় অভিনয় করলেন। ক্যামেরা থেকে শুরু করে আর্টিস্ট সবকিছুর এত অভাব অনটন থাকা সত্ত্বেও এই সিনেমার লোকেশনে কিন্তু ব্যাপক ভেরিয়েশন রাখার চেষ্টা করা হয়েছিল। বুড়িগঙ্গার ওপারে কালীগঞ্জ, লালমাটিয়া,
তেজগাঁও, জিঞ্জিরা ও টুঙ্গির তুরাগ নদীর পারে সিনেমাটির শুটিং সম্পন্ন করা হয়েছিল। আগেই বলেছি, বাংলাদেশে তৎকালীন সময়ে কোনো ধরনের কোনো প্রোডাকশন হাউস, কোনো ধরনের কোনো এডিটিং হাউস টাউস কিচ্ছু ছিল না। সিনেমা সম্পাদনের জন্য কোথায় যাবে? অবশেষে 1955 সালের 30 অক্টোবর শুটিং শেষ হওয়ার পর সম্পাদনা ও প্রিন্টের কাজের জন্য যাওয়া হয় পাকিস্তানের লাহোরে। স্টুডিওটির নাম ছিল শাহনুর স্টুডিও। ঘটনার এই পর্যায়ে এসে একটা কথা মনে পড়ে গেল, বাংলাদেশের জাতীয় খেলা কি? হাডুডু। আর এই হাডুডুর মূল বৈশিষ্ট্য হচ্ছে খেলোয়াড়েরা অপর দলের খেলোয়াড়ের পা টেনে ধরবে, সে যেন আগাতে না পারে, সামনে যেতে না পারে। আমার মনে হয় বাংলাদেশের এই জাতীয় খেলার সাথে আসলেই ব্যাপকভাবে বাঙালির সম্পৃক্ততা আছে, চরিত্রের সম্পৃক্ততা আছে। হ্যাঁ, বাঙালি চরিত্রের সম্পৃক্ততা আছে। কেন এই কথা বলতেছি? চিন্তা করে দেখেন, ওই সময় প্রথম বাংলা চলচ্চিত্র নির্মাণের মতো একটা গৌরবময় কাজ, যেটা কিনা বাংলাদেশের চলচ্চিত্রের শুরু, শুধু বাংলাদেশের চলচ্চিত্রের না, তৎকালীন সময়ে বাংলা ভাষাভাষীদের জন্য, সেটা হোক কলকাতার বাংলা ভাষাভাষী, সেটা হোক পূর্ববঙ্গের বাংলা ভাষাভাষীদের জন্য, সব ধরনের বাংলা ভাষাভাষীদের জন্য এটা একটা বিশাল মাইল ফলক হওয়ার ব্যাপার না। এই ব্যাপারটাকে আটকে দিতে চেয়েছিল আমাদেরই খোদ ঢাকার কিছু মোড়ল, হ্যাঁ মোড়লই বলবো এদেরকে, মানে যারা আর কি সিনেমা তৎকালীন সময়ে পরিবেশনা করতো আর কি। ধরেন পূর্ব পাকিস্তান না, পশ্চিম পাকিস্তানের কোন একটা সিনেমা নির্মাণ হয়েছে সেখানে, সেটা এখানে এনে প্রদর্শনীর ব্যবস্থা করে দিত। অর্থাৎ তৎকালীন সময়ে যারা সিনেমার পরিবেশক ছিল আর কি, ঢাকার অংশে যারা দায়িত্বে ছিল, তারা আপত্তি করে বসলো। তারা বললো যে না, এই সিনেমা আমরা পরিবেশনার দায়িত্ব নিব না। তার মানে কি? ঘরের শত্রু বিভীষণ। চিন্তা করেন ঘটনাটা কি ঘটলো। অবশেষে পরিবেশনার দায়িত্ব নিতে চাইলো পাকিস্তান ফিল্ম ট্রাস্ট এবং পাকিস্তান ফিল্ম সার্ভিস নামে দুইটা পরিবেশক সংস্থা। মানে এটা কিন্তু একটা লজ্জাজনক ব্যাপার, এটা কিন্তু আসলে একটা দুঃখের বিষয়। মানে বর্তমানেও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সিনেমা হল বাঁচানোর জন্য কেউ নাই, বাংলা সিনেমা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেউ নাই। আমাদেরকে সেই অন্য দেশের উপর নির্ভরশীল হতে হয়। এখনো পর্যন্ত সেই আমাদের ভারতের কাছে ধর্ণা ধরতে হয়। আমাদের একটা সিনেমা নির্মাণ করার ক্ষেত্রে একটা ভালো ফিল্ম সিটি নাই, কিচ্ছু নাই। তবে আমাদের কিন্তু দর্শকের অভাব নাই, দর্শক কিন্তু যথেষ্ট, তাদের পকেটের টাকা খরচ করে সেই ভাঙাচুরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছে। সিনেমা যে আইসিইউতে আছে, সিনেমা হলগুলোর যে এত বেহাল দশা, সিনেমা সংশ্লিষ্ট যারা আছে তারা কিন্তু এদিকে তাকায় না। এই দৃশ্য একদম প্রথম থেকেই ছিল বন্ধুরা। তো যাই হোক, তারপর যেটা হলো, উদ্বোধনী কার্যক্রম হলো রূপমহল সিনেমা হলটার মাধ্যমে। এই সিনেমা হলটা, রূপমহল সিনেমা হল, এইটা বর্তমানে কি আছে আমি আসলে এটা সম্পর্কে খোঁজ নিতে পারিনি। আপনারা কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে জানাবেন যে এই সিনেমা হলটা কি এখনো আছে কিনা, আর থাকলে কি এই একই নামে আছে নাকি নামটা পরিবর্তন হয়ে গেছে। আরেকটা তথ্য দিয়ে রাখি, প্রথম অবস্থায় যেহেতু কোনো ঢাকাই পরিবেশক এই সিনেমা পরিবেশনের দায়িত্ব নিতে চাচ্ছিল না, তখন প্রাথমিকভাবে এই সিনেমা প্রথমবার প্রদর্শিত হয়েছিল মুকুল নামে একটা প্রেক্ষাগৃহে। বর্তমানে সেই প্রেক্ষাগৃহের নাম পরিবর্তন হয়ে নাম হয়েছে আজাদ প্রেক্ষাগৃহ। পরবর্তীতে যখন পরিবেশক পাওয়া গেছে, দায়িত্ব যারা নিয়েছিল, তারা আনুষ্ঠানিকভাবে এটার একটা প্রিমিয়ার শোর আয়োজন করে এবং সেই প্রিমিয়ার শোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন শেরে বাংলা একে ফজলুল হক। তিনি তৎকালীন সময়ে গভর্নর ছিলেন পূর্ব পাকিস্তানের। তো এরপর যেটা হলো, রূপমহল সিনেমা হলে প্রদর্শনীর পাশাপাশি সিনেমাটি চট্টগ্রাম, খুলনা এবং নারায়ণগঞ্জের সিনেমা হলগুলোতে মুক্তি পেল। ওই সময় দর্শকের উচ্ছ্বসিত সারাই প্রমাণ করেছিল বাংলার মাটিতেও চলচ্চিত্র নির্মাণ সম্ভব। অবশেষে সেই সাফল্যের মধ্য দিয়েই রচিত হয় বাংলা চলচ্চিত্রের প্রথম ইতিহাস। বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনলেন 70 বছর আগে কিভাবে আমাদের বাংলা চলচ্চিত্রের শুরুটা হয়েছিল, কতটা শূন্য অবস্থায় আমরা শুরু করেছিলাম, দর্শক কতটা উচ্ছ্বসিত হয়েছিল বাংলা চলচ্চিত্র নিয়ে। বাংলা ভাষাভাষীর লোকেদের কাছে বাংলা ব্যাপারটাই যেন অন্যরকম, হৃদয়ের ভেতর থেকে ভালোবাসা নিংড়ে দেওয়ার যে ব্যাপারটা। চিন্তা করেন, এখনো আমরা সিনেমা নিয়ে ঠিক ততটাই আবেগী, ততটাই আগ্রহী। 70 বছর আগে যে শুরুটা হয়েছিল, তার পরবর্তী সময় অনেক সোনালী সময় আমরা পার করেছি। একটা সময় এমন হয়েছিল যে আমাদের 1700+ সিনেমা হল ছিল। যতটা গৌরবান্বিত সময় আমরা পার করেছি, বর্তমান সময়টা কিন্তু তার উল্টো। মনে হচ্ছে যেন আমরা আবারও সেই শুরু থেকে শুরু করতে চাচ্ছি, মানে আমাদের শুরুটা হতে যাচ্ছে আবারও সেই সংকটময় একটা মুহূর্তের মধ্য দিয়ে। মনে হচ্ছে না যে আমাদের বোধহয় আবারও ঢেলে সাজাতে হবে? অবশ্যই, তার কোনো বিকল্প পথ নাই। চিন্তা করেন,
একটা সময় কিছুই ছিল না, মাঝখানে আমরা সোনালী সময় পার করছি, তারপরে একটা এত কালো যুগ শুরু হলো আমাদের, এবং সেই কালো যুগের কারণে আমরা একবার নিঃশেষ হয়ে গেলাম। আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি একবার শেষ হয়ে গেল, একের পর এক তারকা আমাদের থেকে বিদায় নিল। এখন যে অবস্থানে আমরা আছি, এটাকে কি আসলে কোনো অবস্থান বলা যায়? মুখোশের সেই 70 বছরের গৌরব, আমরা কি আসলে সেই গৌরবের ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি? আমার কাছে সেটা মনে হয় না। তখন ছিল না ক্যামেরা, ছিল না কোনো পরিচালক, ছিল না কোনো লেখক, ছিল না কোনো শিল্পী, তবুও আমরা একটা সিনেমা নির্মাণের সাহস করেছিলাম। দর্শকের একটা ভালোবাসা বাংলা সিনেমা পেয়েছিল। এখন আমাদের সবই আছে, ক্যামেরা ট্যামেরা সবই আছে, আর্টিস্টরা ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে সিনেমা নির্মাণের মতো সাহস কেউ করতে পারতেছে না। হ্যাঁ, সিনেমা নির্মাণ হচ্ছে, কিন্তু সেগুলো আসলে বাংলাদেশের গণ্ডি পার করতে পারতেছে না। যেখানে 70 বছর একটা বিশাল সময়, এত বিশাল সময় অনেক ইন্ডাস্ট্রি পায় নাই। যেমন মালায়ালাম ইন্ডাস্ট্রির কথা যদি বলি, সেদিন শুরু করছে তারা। তামিল ইন্ডাস্ট্রি এগুলা কবে শুরু হয়েছে? এর অনেক পরে শুরু হয়েছে। তারা আজকে কোথায় আর আমরা আজকে কোথায়? 70 বছরে আমাদের থাকার কথা ছিল, এখন কোথায়? আমাদের তো অস্কার জয়ী হওয়ার কথা ছিল, আমাদের সিনেমা তো গিনিস বুক অফ ওয়ার্ল্ডে থাকার কথা ছিল। যাই হোক, বললে অনেক কথা, এত কথা বলতে চাই না। আপনারা সবই জানেন 70 বছরের গৌরবান্বিত ইতিহাসে 1700 সিনেমা হল ছিল, এখন 70টাও নাই। ঈদ কেন্দ্রিক কিছু সিনেমা হল খোলা হয়, তখন আমাদের দেশে 70-80টা সিনেমা হল হয়। তাছাড়া সারা বছর বর্তমানে 40-50টা সিনেমা হল আছে কিনা সন্দেহ। যাই হোক, এরকম একটা ধ্বজাভঙ্গ অবস্থা থেকে আমরা কবে উঠে দাঁড়াবো মেরুদণ্ড সোজা করে, সেটা কিন্তু নির্ভর করছে বাংলাদেশের সরকারের উপর, সেটা কিন্তু নির্ভর করছে বাংলাদেশের চলচ্চিত্র সংশ্লিষ্টদের সততার উপরে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা। বাংলাদেশের চলচ্চিত্রকে আপনি কতটা ভালোবাসেন এবং কোন জায়গায় দেখতে চান, আর বাংলাদেশের চলচ্চিত্রকে এগিয়ে নিতে হলে কি করতে হবে, আপনার পরামর্শটি অবশ্যই কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা কমেন্টে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, বাংলা চলচ্চিত্রের গৌরবান্বিত ইতিহাসের প্রথম সিনেমা মুখোশ, এইটা যদি না দেখে থাকেন, তাহলে আপনি কি দেখছেন বাঙালি হিসেবে? এই সিনেমাটা অবশ্যই দেখবেন, আর দেখে থাকলে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন।